কয়েকদিন ধরেই খুব ব্যস্ত সময় কাটছে আমার। ঠিকমতো নাওয়া খাওয়া করার সময় পাচ্ছি না। ঘরে নতুন লোক আনতে যেয়ে নতুন পর্দা, নতুন মডার্ন সোফা, কার্পেট, বিছানার চাদর আর কত কিছু পরিবর্তন করতে হচ্ছে। সেই সাথে মজার মজার খাবার রান্না করে ফ্রিজিং করছি। আমার ছেলে শিহাব অনেক দিন পরে দেশে আসবে। শিহাব আমার আপন ছেলে না, কথাটা বলতেই বুকের মধ্যে কেমন ধক করে উঠল। ওকে আমি পেটে ধরিনি ঠিক, শিহাব আমার জান, আমার আত্মা, আমার অস্তিত্ব, আমার ভালো থাকা খারাপ থাকা, আমার সব কিছু। শিহাব আমার বুকের সন্তান। ওকে পেয়ে আমার মাতৃত্বের স্বাদ পূর্ণ হয়েছে। পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ মা ওর মুখ থেকেই শোনা। আমি শিমু, আমার বর শাহেদ একই কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। শাহেদ আমার থেকে 1 বছরের সিনিয়র। দুজন দুজনকে ভালো লাগতো। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে একসময় পারিবারিকভাবে বিয়ে। শাহেদ মাস্টার্সের রেজাল্টের আগেই একটা প্রাইভেট ব্যাংকে জুনিয়র অফিসার হিসাবে যোগদান করে। পোস্টিং হয় সিলেটে। আমরা দুজনেরই একমাত্র সন্তান। সেই জন্য দুই পরিবারের সম্মতিতে কোনো ঝামেলা ছাড়াই আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের 1 মাস পরেই আমরা নতুন বাসায় চলে আসি। শুরু হয় টোনাটুনি সংসার। শাহেদকে নতুন চাকরি, নতুন সংসার, বউ নিয়ে হিমশিম খেতে হয়। তারপরও টোনাটুনি সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। সিলেটের প্রাকৃতিক পরিবেশ আমাদের ভালোবাসাকে যেন আরও রাঙিয়ে দিচ্ছিল। শুক্রবার হলেই আমরা বিভিন্ন জায়গায়, চা বাগান, জাফলন, লালাখাল, শাহজালালের মাজার, শাহপরানের মাজার, তামাবিল, বোলাগঞ্জ, লোবাছড়া চা বাগান, লোবাছড়া পাথর কোয়ারি, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, রায়েরগাঁও হাওর, বিছানাকান্দি, পান্থুমই জলপথ, লক্ষাছড়া, রাতারগুল আরও অনেক জায়গায় ঘুরে বেড়াতাম। দিনগুলো যেন স্বপ্নের মতো লাগলো। আমরা দুজনের বোঝাপড়াটাই ছিল চমৎকার। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এবার দুপক্ষের বাচ্চার কথা বলা শুরু করে দিয়েছে। আমরাও সিদ্ধান্ত নিলাম বাচ্চা নিব। কিন্তু দিন যায়, মাস যায়, নতুন কোনো খবর আসে না। প্রথম দিকে আমরা দুজনে ভেবেছি হবে। এভাবেও 1 বছর কেটে গেল। এবার আমরা দুজনেই ডাক্তারের কাছে গেলাম, কিন্তু সব রকম টেস্ট এর রিপোর্ট পজিটিভ আসলো। আমরা দুজনেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ডাক্তারও অভয় দিল, অনেকেরই এমন দেরিতে হয়। আমরাও আবার মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে লাগলাম। প্রতি মাসে অপেক্ষা করি, স্বপ্ন দেখি, আশাহত হই, আবার আশা করি। এবার আমার একটু একটু ভয় হয়, মাঝে মাঝে কান্নাও করি। কিন্তু শাহেদ সবসময় আমাকে আগলে রাখে, সাহস দেয়, সব সময় হাসি খুশি থাকতে চেষ্টা করে। ও যতক্ষণ আমার কাছে থাকে আমি ভালোই থাকি। শাহেদ যতক্ষণ অফিসে থাকে আমার খুব একা একা লাগে, আগে যেটা লাগতো না। প্রথম থেকে আমাকে সাহায্যকারী নাদিরার মা ছিল। নাদিরার মাই সব কিছু করতো, আমি শুধু রান্না করতাম। তাও নাদিরার মা শিখিয়ে দিত। মাঝে মাঝে নাদিরাও সাথে আসতো। খুব মিষ্টি একটা মেয়ে ছিল নাদিরা। শ্যামলার মধ্যে মিষ্টি চেহারা ছিল, লম্বা, চিকন চাকন, মজা মাজা পর্যন্ত চুল, হরিণীর মতো চোখ, শান্ত একটা মেয়ে ছিল নাদিরা। দেখলেই মন ভালো হয়ে যেত। অল্প কয়েকদিনের মধ্যে আমার সাথে ভালো খাতিরও হয়ে গিয়েছিল। ক্লাস 7-এ পড়তো। মাঝে মধ্যে আমার কাছে পড়তে আসতো। অসম্ভব মেধাবী ছাত্রী ছিল। আমাকে বুবু বলে ডাকতো। নাদিরার চালচলন, কথাবার্তা দেখে বুঝেই যেত না সে বস্তিতে থাকে। ওর সাথে আমার সময় কাটতে ভালোই লাগতো। নাদিরা যখন ক্লাস 9-এ উঠলো তখন হঠাৎ একদিন নাদিরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানা পুলিশ করা হলো। 2 দিন নাদিরার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। তারপর জানা গেল বস্তির এক ছেলে নাজিম, নাদিরা ও নাজিম পালিয়ে বিয়ে করেছে। কথাটা শুনে আমার এত মন খারাপ হলো, বিশ্বাসই হলো না নাদিরা এমন কাজ করতে পারে। ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসতাম। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল নাদিরা। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। মা অন্যের বাড়ি কাজ করে খেয়ে না খেয়ে মেয়েকে পড়াশোনা করাচ্ছিল। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল নাদিরার মার, কিন্তু মেয়ের এইরূপ কাজের জন্য নাদিরার মা খুব ভেঙে পড়েছিল। এলাকার মুরব্বীদের হস্তক্ষেপে 2 পরিবারে মেনে নিতে বাধ্য হয়। ওরা ফিরে আসে, কিন্তু আমার দরজা নাদিরার জন্য বন্ধ হয়ে যায়। নাদিরার বিয়ের পর আমি খুব একা হয়ে পড়ি। ওকে নিয়ে আমার অনেক সময় কাটতো। কোনো কিছু ভালো লাগতো না, অল্পতে রাগ হয়ে যেত। এদিকে আমাদের বিয়ের 5 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না। অনেক ডাক্তার দেখানো হয়েছে, সবার একই কথা, আমাদের আমাদের দুজনের কারোরই সমস্যা নেই, শুধু সময় লাগবে। সব সময় আমাদের হাসি খুশি, টেনশন মুক্ত থাকতে বলেছে, সেটাই তো থাকতে পারছি না। নাদিরা ও নাজিম মাঝে মাঝেই
আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু আমি দরজা খুলতাম না। এর মধ্যে একদিন শুনলাম নাদিরার বাচ্চা হবে। কথাটা শুনে আমার এত আনন্দ হলো, আমি সব রাগ অভিমান ভুলে গিয়ে ওদের আসতে বললাম। একদিন নাদিরা ও নাজিম আমার সাথে দেখা করতে আসলো। দেখলাম নাদিরাই সেই উচ্ছলতা নেই, কাবু হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। ওকে দেখে আমার দু চোখ ভিজে গেল। কি অবস্থা হয়েছে তোর? নাদিরাও আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এবার আমি নাজিমের দিকে দৃষ্টি দিলাম। দেখলাম নাজিমের চোখেও পানি। ছেলেটা দেখতে মোটামুটি সুন্দর, ফর্সা, লম্বা, ভদ্র চেহারার একটা ছেলে। কথাবার্তা বলে বুঝলাম পড়াশোনা না করলেও ছেলে ভালো। পরিবারে শুধু মা আছে। বাবা নাজিম ছোট থাকতেই ওদের ফেলে অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে চলে গেছে। বর্তমানে বাবার কোনো খোঁজ জানে না তারা। মা অন্যের বাসায় কাজ করে। নাজিম ভাড়ায় মাঝে মধ্যে রিক্সা চালায়। বুঝতে পারলাম সংসারে খুব অভাব। সেই জন্য নাদিরাকে অনেক কথা শুনতে হয়। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, নাজিম ছেলেটা সত্যিই নাদিরাকে খুব ভালোবাসে। নাজিমকে বললাম কয়েকদিন পর আমার সাথে দেখা করতে এসো, আর নাদিরাকে বললাম প্রতিদিন বিকালে আসতে। শাহেদকে বলতে রাজি হয়ে গেল। নাজিমকে নতুন একটা রিক্সা কিনে দিলাম। নাজিম প্রতিদিন বিকেলে রিক্সায় করে নাদিরাকে আমার বাসায় নিয়ে দিয়ে যেত। রাতে ফেরার সময় নিয়ে যেত। আমি নাদিরার জন্য দুধ, ডিম, ফলমূল রেডি করে রাখতাম। রাতে জোর করে ভাত খাইয়ে দিতাম। অন্যরকম নেশা আমাকে পেয়ে বসলো। নাদিরা কি খাবে, কি করলে আরাম পাবে, এইসবই সবসময় ভাবতাম। শাহেদও কিছু বলতো না। আমি খুশি আছি, একটা কিছু নিয়ে ব্যস্ত আছি, এতেই শাহেদের খুশি। দেখতে দেখতে নাদিরার শরীর ভালো হতে লাগলো। খুব সুন্দর হয়ে গেল নাদিরা। আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। একেই হয়তো বলে মাতৃত্বকালীন সৌন্দর্য। সব মেয়ে এই রূপে নিজেকে দেখতে চায়। ওদের সংসারের অবস্থা একটু উন্নতি হতে লাগলো। নাদিরার শাশুড়ি এখন নাদিরাকে চোখে হারায়। নাদিরা সব সময় বলে, বুবু বাচ্চাটা তোমাকে দিয়ে দিব। আমি বলতাম মনে থাকে যেন। এর মধ্যে শাহেদ একদিন বলল, শিমু চলো আমরা ইন্ডিয়া যাই, বেড়ানো হবে, ডাক্তার দেখানো হবে। শাহেদ আসলে চাচ্ছিল আমার মন অন্যদিকে ঘুরুক, কারণ দিনরাত শুধু নাদিরা আর বাচ্চা কিসে ভালো হবে তাই ভাবতাম। এমনকি শাহেদের সাথে কথা বললেও ওদের কথাই বেশি বলতাম। ঘুমের মধ্যে ওদের কথা বলতাম। এরূপ অবস্থা দেখে শাহেদ বলল, ইন্ডিয়া যাওয়ার আগে চলো বাড়ি থেকে ঘুরে আসি। কতদিন বাড়ি যাওয়া হয় না। আমি বললাম, তোমার কি মাথা খারাপ? এই অবস্থায় নাদিরাকে রেখে কিভাবে যাব? শাহেদ বলল, বাচ্চা হবার তো হলে তো আর যেতে পারবে না, আগেই ঘুরে আসি। কথাটা আমার মনে ধরল। রাজি হলাম যেতে। নাজিরা তখন 8 মাস চলছিল। নাদিরা নাজিমকে বারবার সাবধান করছি, আস্তে ধীরে চলাফেরা করবি, সময় মতো খাওয়া দাওয়া করবি। যাওয়ার আগে নাজিমকে 5,000 টাকা দিয়ে এলাম, খাওয়া দাওয়ার যেন কষ্ট না হয়। কিন্তু বাড়িতে এসে কোনো কিছু ভালো লাগছিল না। বাসায় আসার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম। কোনো মতো 2 দিন থেকে বাসায় চলে আসলাম। বাসার সামনে আসতেই নাজিমকে দেখতে পেলাম। ওর চেহারা দেখে আমার বুকের ভেতর ধক করে উঠল। নাদিরা সুস্থ আছে তো? আমাকে দেখেই নাজিম হাউমাউ করে কেঁদে উঠল। আমি বাসায় না ঢুকেই নাদিরাদের বাসায় দৌড় দিলাম। যে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা যেদিন গেলাম সেদিন বিকেলেই নাদিরার কলপার স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল। প্রচুর প্রচুর ব্লিডিং হয়। তাড়াতাড়ি হাসপাতালে নিলে বাচ্চাকে বাঁচাতেও পারলেও নাদিরাকে বাঁচানো সম্ভব হয়নি। তখন মোবাইলের এত প্রচলন ছিল না, সেই জন্য আমাদের খবর দিতে পারিনি। দেখলাম নাদিরার মার কোলে একটা ছোট্ট তুলতুলে বাচ্চা। আমাকে দেখেই বাচ্চা হেসে দিল। নাদিরা নাকি মারা যাওয়ার আগেই অনেকবার বাচ্চাকে আমাকে দিতে বলেছে। আমি বাচ্চাকে কোলে নিলাম, দেখি একদম নাদিরার মতো হাসি, সেই একই রকম ছোট। বাচ্চাকে ফেরত দিতে পা প্যাঁ করে কেঁদে উঠল। আমি পিছনে না তাকিয়ে চলে আসতে গেলেই মনে হলো কে যেন আমাকে টানছে। তাকিয়ে দেখি আমার ওড়নার কিছু অংশ বাচ্চার হাতের মুঠোয়। কিভাবে সম্ভব আমি জানি না। উপস্থিত সবাই আমাকে বাচ্চা নিতে বলল। আমি শাহেদের দিকে তাকিয়ে আছি। ও কি বলে? আমি কখনো চাইনি এমন পরিণত হোক। আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সম্মতিতে নাদিরার বাচ্চাটিকে আমরা দত্তক নিই। যেহেতু সবার সম্মতি ছিল সেই জন্য আইনি কোনো ঝামেলা হয়নি। আমরা টাকাতে দিতে চেয়েছিলাম, কিন্তু নাজিম স্পষ্ট বলে দিয়েছে ও
ও কোনোভাবেই নাদিরাকে অপমান করতে পারবে না। তার কিছুদিন পর আমরা বদলি হয়ে কুমিল্লায় চলে আসি। সঙ্গে নাদিরার মাকে নিয়ে আসলাম। নাদিরার ছেলে আমারই সন্তান শিহাব। শিহাবকে পেয়ে আমি যেন দিন রাত এর কথা ভুলেই গেলাম। সারাক্ষণ ওকে নিয়েই থাকি। নাওয়া খাওয়া ঘুম বিশ্রামের কথা ভুলেই গেলাম। আমার 5 বছরের বিবাহিত জীবনে যেখানে যতটুকু ভালো মেঘ জমেছিল, ও এসে যেন সব আলোয় ভরিয়ে দিল। নাদিরার মাইয়া সংসারটা আমাদেরকে সাহেবকে আগলে রেখেছে। আমার মাঝে নিজেরই হারানো মেয়েকে খুঁজে পেলাম। আমরাও তাকে এখন খালা বলে ডাকি। বিয়ে 10 বছর পর আমাদের একটা ছোট্ট মেয়ে হয়েছে, কিন্তু সেরকম খুশি হবার কথা ছিল আমি হতে পারিনি। তবে এটা ভেবে ভালো লাগছে, শিহাবের একটা খেলার সাথী হয়েছে। এক কথায় বলা ভালো, শাহেদ আর খালাই ওকে বড় করে তুলেছে। নাম রেখেছি শ্রেয়া। শ্রেয়াও মেনে নিয়েছে বাসার সব কিছু ভালো জিনিস। ভাইয়ার ভাই বোনের খুব খাতির, দুজন দুজনের দোষ-ত্রুটি ডাকতে তৎপর। মেয়েরা খালাকে আপা বলে ডাকে। আমরা সবটুকু ভালোবাসা, বিশ্বাস, শিক্ষা, সময় দিয়ে শিহাব আর শ্রেয়াকে বড় করে তুলেছি। এতটুকু আঁচল লাগতে দেইনি। ছোটবেলা থেকেই শিহাব পড়াশোনায় খুব ভালো ছিল। ওকে ভালো স্কুলে পড়ানোর জন্য আমরা ঢাকা চলে আসি। এসএসসি ও এইচএসসি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে অনার্স শেষ করে তারপর সুইডেনে স্টকহোম ইউনিভার্সিটি থেকে অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স ও পিএইচডি করেছে। এরপর সুইডিশ কেমিক্যাল সোসাইটি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় পোস্ট ডক্টরেট গবেষণা করছে। বর্তমানে শিহাব যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে। শ্রেয়া ঢাকা মেডিকেল কলেজে পড়ে। নাজিব প্রথম 5-6 বছর আমাদের সাথে যোগাযোগ করেনি। শুনেছি এতদিন মাঝারে মাঝারে থেকেছে। তারপর থেকে বছরে একবার শিহাবের জন্মদিনে এসে কিছু সময় কাটিয়ে যেত। প্রথম দিকে আমার ভয় হলেও পরে বুঝতে পেরেছি শিহাবের জন্য ও নিরাপদ। শিহাব ও নাজিম কাকুকে খুব পছন্দ করত। একেই বলে রক্তের টান। নাজিম আর বিয়ে করেনি। শিহাব বিদেশ চলে যাওয়ার পর অনেক দিন নাজিমের কোনো খোঁজ খবর পাইনি। অনেক খুঁজেছি। একদিন হঠাৎ জানতে পারি নাজিম খুব অসুস্থ। শাহেদ তাড়াতাড়ি যেয়ে নাজিমকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। জানতে পারলাম নাজিমের ফুসফুস ক্যান্সার হয়েছে, একবারে শেষ পর্যায়ে, আর বেশি দিন বাঁচবে না। আমি আর শাহেদ সিদ্ধান্ত নিয়েছি এবার শিহাবকে সব বলে দেব। সেই জন্য শিহাবকে তাড়াতাড়ি দেশে আসতে বলেছি। সব শুনে শিহাব যা সিদ্ধান্ত নেয় তাই হবে। আজ ভোরে শিহাব এসেছে। আসার পর থেকেই দুই ভাই বোন খুনসুটি, হাসি, আড্ডায় বাড়িটা মুখরিত হয়ে আছে। ওদের এই আনন্দটাকে নষ্ট করতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে যে বলতেই হবে। নাজিমের মতো এমন নিঃস্বার্থ নির্লোভ ভালো মানুষ শেষ সময়ে এমন পরিণত হতে পারে না। কতখানি ভালোবাসলে এইভাবে একটা মানুষ সারা জীবন কাটিয়ে দিতে পারে। আমি শুধু ভাবছি কিভাবে শিহাবকে বলবো, কিভাবে নিবে ছেলেটা। আমার চিন্তিত মুখ দেখে শিহাব কয়েকবার জিজ্ঞেস করছে, কি হয়েছে আম্মু? আমি হেসে উড়িয়ে দিয়েছি। সারাদিন হই হুল্লোড় করে কেটে গেল। আমার শুধু বারে বারে নাজিমের মুখটা মনে পড়ে যাচ্ছিল। আমরা চাচ্ছিলাম না শ্রেয়া কিছু জানুক। সেই জন্য রাতে খাওয়া দাওয়ার পর আমি বললাম আজ রাতে আমি শিহাবের কাছে থাকবো। এ নিয়ে শুরু হলো দুই ভাই বোনের মধ্যে খুনসুটি। আমার কেমন যেন ভয় ভয় লাগলো। অনেক রাত পর্যন্ত চললো আমাদের আড্ডা। একসময় শ্রেয়াকে ঘুমতে পাঠিয়ে আমি আর শাহেদ শিহাবকে নিয়ে বসলাম। একে একে সব বললাম। শিহাব কিছু বলল না, শুধু চুপ করে মন দিয়ে শুনে গেল। শেষে এটাও বললাম, তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আমি আর শাহেদ দুজনেই শিহাবের কাছে রাতেই থেকে গেলাম। ছেলেটা শুধু সারা রাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। কেউ ঘুমোতে পারলাম না। ভোরের দিকে শিহাব একটু ঘুমালে আমি উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ আমাদের শক্তি দাও, এই কষ্ট সহ্য করার শক্তি দাও। আমি জানি না শিহাব কী সিদ্ধান্ত নেবে, তবে আমি মনে প্রাণে চাই শিহাব একবার হলেও নাজিমকে বাবা বলে ডাকুক।
জীবনের শেষ দিনগুলো বাবা ছেলে একসাথে থাকুক। গল্পটা কেমন লেগেছে সবাই জানাবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ, আপনাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।